ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা হামলার আশঙ্কায় তেল আবিবে জরুরি অবস্থা জারি, দুই দেশের আকাশ সীমা বন্ধ। বিদায় বেলায় যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, সরে আসার আহ্বান সিপিডির। ভারসাম্যমূলক কূটনীতি হবে সরকারের বড় চ্যালেঞ্জ। পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার প্রধান আসামির। ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি আইনমন্ত্রীর। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার রক্ষায় কঠোর বিএনপি, স্বাগত জানাচ্ছে মানুষ, ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরাও। এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। রমজানের কারণে শুধুমাত্র ইফতারি সীমাবদ্ধ থাকছে দলটির দিনের কর্মসূচি। ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালায় তেল আবিব। দুদেশেই এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলাকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। একই সঙ্গে পাল্টা হামলার আশঙ্কা ইসরায়েল জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়। এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। এই হামলার পর আকাশসীমা বন্ধ রেখেছে দুই দেশই। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থান। শনিবার সকালে ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে এ হামলা চালায়। তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। একাধিক ক্ষেপণাস্ত্র ইউনিভার্সিটি স্ট্রিট ও তেহরানের জামহুরি এলাকায় আঘাত এনেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম ফারস। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বলেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজো হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে হামলার পরপরই দেশজুড়ে বাজানো হয়েছে সতর্কতামূলক সাইরেন। নাগরিকদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। সংঘাত বন্ধে উভয় পক্ষকে অবিলম্বে কূটনৈতিক আলোচনায় ফেরার অনুরোধ করেছে চীন, রাশিয়া, ইরান এবং জাতিসংঘ। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানের ঘোষণায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। তীব্র আকার ধারণ করেছে সীমান্ত সংঘাত। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে পরাশক্তিগুলো। চীন জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বেইজিং। হামলা বন্ধে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষ চাইলে মধ্যস্থতা করতে আগ্রহী মস্কো। এদিকে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। শুক্রবার এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, আলোচনা ও সংলাপের মাধ্যমে দুই দেশের মতপার্থক্য মীমাংসা করা উচিত। সংকট নিরসনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। সৌদি আরবও দুই দেশকে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। পাক আফগান সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস। শুক্রবার এক বিবৃতিতে তিনি দুই দেশকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। দুই প্রতিবেশী দেশের উত্তেজনা প্রশমনে সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের বার্তা দিয়েছে পরাশক্তিগুলো। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। বিদায় বেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি করে গেছে অন্তর্বর্তী সরকার। এমন তথ্য দিয়ে এই চুক্তি থেকে সরকারকে সরে আসার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
সিপিডি বলছে, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির শঙ্কা আছে। তবে সরকারের কম দামে জ্বালানি তেল কেনা থাকায় অজুহাতে যেন দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো না হয় সেই দাবি করেছে সিপিডি। নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত 180 দিন ও তারপর কর্মসূচি শীর্ষক এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন ছিল সিপিডির ধানমন্ডি কার্যালয়ে। আমরা 180 দিনের পরে যে কাজগুলো মনে করি যে সংস্থাটি বলছে, দেশের অর্থনীতির সমস্যার ব্যাপ্তি এত বড় যে 180 দিনের কর্মসূচি দিয়ে সংকট সমাধান হবে না। এজন্য 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে সমালোচনা করে সিপিডি বলছে, আগামী দিনে গভর্নর সহ গুরুত্বপূর্ণ পদের নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আগামী দিনে দেখব যে এই জায়গায় বিএনপি কি করে। সিপিডি সমালোচনা করেছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিরও। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, এই চুক্তির ধারাগুলো যদি বিশ্লেষণ করি, আমাদের কাছে এটি মনে হয়েছে এটি চরমভাবে একটি বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। সিপিডি জানিয়েছে, যেহেতু সরকার কম দামে জ্বালানি তেল কিনেছে কিন্তু গ্রাহক পর্যায়ে দাম কমায়নি, তাই নতুন করে যুদ্ধের অজুহাতে যেন দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো না হয় সেটা নিশ্চিত করতে হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সব দেশের সাথে ভারসাম্য রেখে কূটনীতি পরিচালনাই হবে তারেক রহমানের সরকারের বড় চ্যালেঞ্জ। এই যাত্রায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখাও প্রয়োজন। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে এগোনোর কোনো উপায় নেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির বদলে নতুন সরকারের কূটনীতি বাংলাদেশ ফার্স্ট নীতি। দায়িত্ব নেবার পর এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সব দেশের সাথে সম্পর্ক কেমন হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্য দুই দেশের সম্পর্কের মধ্যে না ঢুকে সাম্য বজায় রেখে নিজ দেশের স্বার্থ দেখে কূটনীতি পরিচালনা করা উচিত। ভারসাম্যের কেন্দ্রবিন্দুটা হচ্ছে বাংলাদেশ, এবং সেটা এখন নতুন সরকার বলছে বাংলাদেশ ফার্স্ট। আমি আমার স্বার্থকে মনে রেখে ভারতের সাথে আমি যুক্ত হব, চীনের সাথেও আমার প্রেক্ষাপটে আমি চীনের সাথে সংযুক্ত হব, আমার চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আদান প্রদান বজায় রাখবো। কিন্তু আমি জানি তাদের প্রত্যেকের দ্বিপাক্ষিকভাবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেই প্রতিদ্বন্দ্বিতায় ঢুকবো না। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি কিভাবে ভারসাম্য রক্ষা করবেন, এবং এই ভারসাম্য রক্ষা করতে গেলে বাংলাদেশের যে ইন্টারনাল স্টেক হোল্ডারগুলি আছে তাদের স্বার্থ কতটুকু রক্ষা হবে। আর দ্বিতীয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন, বহু পুরনো, কিন্তু এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশের সাথে যে ডিফেন্স বা ইকোনমিক কোঅপারেশনগুলি হচ্ছে সেগুলিকে আসলে হিসাব নিকাশ করে করা হয়েছে কিনা। প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক স্বাভাবিক হবে দ্রুতই, এমনটাই মনে করেন তারা। ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হওয়ার পথে এগুচ্ছে বলে মনে হচ্ছে। এই সরকার আসবার পরপরই ভারতীয়দের ভিসা দেওয়ার ব্যাপারে আমাদের যেটুকু লিমিটেশন ছিল সেটা আমরা উইথড্র করে নিয়েছি, তারাও একই পন্থা ব্যবহার করবেন। সামষ্টিকভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ইতিবাচকতা তৈরি হচ্ছে। ভারত বারবার বলে আসছে যে একটা নির্বাচিত সরকারের সাথে তারা এনগেজ হতে চায়, সুতরাং সেই জায়গাতে ব্যত্যয় ঘটানোটা আসলে কূটনৈতিকভাবে কোনো শিষ্টাচারের কাজ হবে না। সুতরাং সেই জায়গাতে একটা ভালো রকমের এনগেজমেন্ট সবসময় থাকবে। তবে বর্তমান সরকারের শুরুটা বেশ ভালো হয়েছে বলেই মত তাদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে তার নাতনিকে অপহরণ করা হয়, পরে নাতনিরও মরদেহ উদ্ধার করা হয় পাশের সরিষা ক্ষেত থেকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খা কাজের জন্য ঢাকায় থাকেন তিনি। গ্রামের বাড়িতে নাতনি জামিলাকে নিয়ে বাস করতেন দাদি সুফিয়া খাতুন। শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়েছিলেন, তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারাও ফিরে যান। ভোরে প্রতিবেশীরা বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নাতনি জমিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। আমি ফোন দিয়ে কাছে কি তোর বউ মরে গেছে, কিরা বলে কয়েছে যে তোমার বিশেষ মরে গেছে।
এক এক মরি গেল, কিরাজন মারি আছে, ঘরের মরিল আছে। আমি আরামে লাইছি, আমি আপনাদের কাছে ফাঁসি চাই রে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিয়ে যেতে চাইলে বাধা দেন দাদি। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে। পরে নাতনিকে সরিষা খেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান পুলিশ। এটা নিঃসত্ত্ব একটা জঘন্য অপরাধ এবং এটার সঙ্গে 2 জন মানুষ মৃত্যুবরণ করেছে, আপনারা দেখেছেন। আমাদের এটার প্রেক্ষিতে আমরা কভার্ড এবং আনকভার্ড ওয়েতে আমাদের লোকের কাজ করছে। আসলে উল্লেখ করার মতো যেসব তথ্যগুলো আছে সেসব তদন্তের সাথে আমরা কিছুই বলবো না। জোড়া খুনের ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর এদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন মন্ত্রী। এছাড়াও সরকারি কোনো দপ্তরে কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শুধু চাকরি যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে। আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করা হবে জানান মোহাম্মদ আসাদুজ্জামান। এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন করে ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নির্যাতন করে হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বলা হয়, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা ছাড় পেলে শিশু ও নারীদের প্রতি পাশবিকতা বেড়ে যায়। এই সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়ে বলা হয়, গ্রেপ্তারের নামে আইওয়াশ না করে অপরাধীদের তাৎক্ষণিক বিচার করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার রক্ষায় কঠোর বিএনপি সরকার। অপরাধ করে ছাড় পাচ্ছেন না বিএনপি নেতাকর্মীরাও। অভিযোগ উঠলেই তদন্ত হচ্ছে কেন্দ্র থেকে। সত্যতা পেলে দলীয় ব্যবস্থার পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিএনপির এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সরকারের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরাও। মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। জাতির উদ্দেশ্যে গত 18 ফেব্রুয়ারি ভাষণে এই হুঁশিয়ারি দেন তারেক রহমান। আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারের কথা বলেন স্পষ্ট ভাষায়। তার প্রতিফলন দেখা গেল সাম্প্রতিক কয়েকটি ঘটনায়। শুরুটা নিজ দল দিয়েই করেছেন প্রধানমন্ত্রী। গত 23 ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার ক্ষোভে জেলা আদালতের এজলাসে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ। এই ঘটনায় প্রশ্ন ওঠে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। বিষয়টি নজরে এলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে বিএনপির উচ্চ পর্যায় থেকে। মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে। জেলা বিএনপি বলছে, অপরাধ করলে দেখা হবে না কে কোন দলের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন বা এটা তার ওয়াদা ছিল, তিনি বদ্ধপরিকর, এটাই প্রমাণ করে আসলে বাস্তবে রূপদান করেছেন। এদিকে 25 ফেব্রুয়ারি চাল বিতরণ নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুটি পক্ষ। এ ঘটনায় বিএনপি নেতাসহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের পাঠায় কারাগারে। অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না, এমন কথা বলছেন স্থানীয় এমপি ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকারা। সরকারের সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি নির্দেশনা, দলমত নির্বিশেষে যারাই অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না, এবং সেখানে যদি আমাদের লোকজন জড়িত থাকে তারাও আইনের আওতায় আসবে। সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইনে বেড়িবাঁধের মেহগনি গাছ কাটার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। সত্যতা মেলায় দলীয় পদ স্থগিত করা হয়। একদিনের মাথায় হন গ্রেপ্তার। আইনের শাসন প্রতিষ্ঠায় এসব সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে এমনটাই বলছে সাধারণ মানুষ। এভাবে চললে প্রশাসনিক দিক থেকে অনেক ভালো চলবে। এই সিদ্ধান্তগুলিকে আমরা স্বাগতম এবং ধন্যবাদ জানাই। সর্বজনগণই তার আচরণবিধি বা কার্যকলাপে সব পাবলিকরাই খুশি। ঘটনার সাথে সাথে ব্যবস্থা নেয় সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। অন্তর্বর্তী সময় কোনো আইনের শাসন ছিল না, বিএনপি আইসা সেই আইনের শাসনের মধ্যে যখন চলতে চাচ্ছে, তো সেইখানে যদি তারই লোক আইসা যদি বাধা দেয়, তাহলে এইটি তো তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসাবেই তা করে। সরকারের জায়গাটায় সরকার ঠিক আছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী জড়িত থাকলেও আইন তার নিজস্ব গতিতেই চলবে, এসব ঘটনা দিচ্ছে সেই বার্তা। এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে, এই স্লোগানে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গঠনের প্রথম বছরেই রাজপথ থেকে সংসদে প্রতিনিধিত্ব করছে দলটি। পবিত্র মাহে রমজানের কারণে শুধুমাত্র ইফতারই সীমাবদ্ধ থাকছে এনসিপির কর্মসূচি। 2024 সালের 5ই অগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই গত বছরের 28শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রের সার্বিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সরব উপস্থিতি ছিল দলটির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে 6 জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। 14ই মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। জানাবো ফ্রেস্কো কন্টেইনারের সৌজন্যে ভিন্ন রকম ইফতারের খবর। নানা জাতিগোষ্ঠীর সহাবস্থানে বৈচিত্র্যের এক অপূর্ব জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়ি। রমজানে এখানকার ইফতার বাজারও যেন সেই বহুত্ববাদী সংস্কৃতিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইফতার সামগ্রী নিতে ভিড় করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পাহাড়ের বুকে রমজানের বিকেল নামলে জমে ওঠে ইফতারির বাজার। পেঁয়াজু, বেগুনি, ছোলা, জিলাপির পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি, মহব্বতী শরবত নিতে জমে ভিড়। কেবল মুসলমান নয়, এই ভিড়ে সামিল চাকমা, মারমা, ত্রিপুরা, হিন্দু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষও। এখানকার দিনে সবকিছু মোটামুটি ভালো, সেজন্য আমরা এখান থেকে ভরসা করি। বিকালে নাস্তাটা খুব ভালো জমে, আর যে আইটেমটা রমজানের সময় পাওয়া যায় এটা কিন্তু অন্যান্য সময় পাওয়া যায় না। যেহেতু হচ্ছে অসামরিক একটা বাংলাদেশ করতে চাচ্ছি, সেহেতু হচ্ছে আমাদের সবার সাথে একটা করতে হবে, মনের মধ্যে অন্তরঙ্গ। ধর্মীয় অনুষঙ্গ হলেও ইফতারের স্বাদ ও পরিবেশ উপভোগ করেন প্রত্যেকেই। স্থানীয়রা এটিকে সম্প্রীতির অংশ হিসেবেই দেখছেন। রমজান মাস সারা বিশ্বের জন্য শান্তির বার্তা নিয়ে আসলেও পাহাড়ে এটিকে বলা যায় যে সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, সবার সাথে বসে এভাবে ইফতার করতে। খাগড়াছড়িতে ইফতার বাজার সবার অংশগ্রহণে হয়ে উঠেছে এক অনন্য উৎসব। হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। এখানে তো শুধু মুসলিমরা ইফতারি কেনে না, এখানে সাম্প্রদায়িক বিষয় চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায় যারা আছে আর কি, সবাই মানে ইফতারি কিনে কম আর বেশি। বিশুদ্ধ খাবার প্রস্তুত করে দেওয়ার উদ্দেশ্যে মূলত এই উদ্যোগটা নেওয়ার, তো মোটামুটি ভালোই সেল হয়। পাহাড়ি জনপদ জানিয়ে দেয় সম্প্রীতির স্বাদই সবচেয়ে মধুর। সেই স্বাদে রমজানের ইফতার বাজার হয়ে উঠেছে মিলনের উদাহরণ। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যবসা মন্দায় রাজধানীর জাকাতের পাইকারি কাপড়ের বাজার। বিক্রেতারা বলছেন এখনও জমে ওঠেনি ঈদ উপলক্ষে দেয়া জাকাতের কাপড়, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবির বেচাকেনা। তবে আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। নতুন পোশাকে ঈদ উদযাপনের প্রত্যাশা থাকে ধনী কিংবা গরিব সবারই, কিন্তু স্বাদ থাকলেও সবার সামর্থ্য থাকে না। তাই বলে কি নতুন পোশাক ছাড়াই ঈদ উদযাপন হবে? জাকাত যেন সেই প্রশ্নেরই সমাধান।
ঈদে ধনীরা জাকাত আদায় করেন দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ কিংবা নতুন জামা কাপড় বিতরণের মধ্য দিয়ে। এই জন্য সাশ্রয়ী দামে কাপড় কিনতে তারা ভিড় করেন রাজধানীর পাইকারি বাজারে। বঙ্গবাজার সংলগ্ন এনএসকো টাওয়ারে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে জাকাতের কাপড়। 150 কাছাকাছি জিনিস নিলাম, কারণ আমরা একটু ভালো কোয়ালিটি চুজ করলাম যেন ভালো মানুষ পেয়ে হাতে খুশি হয়। গিফট করলাম, সে যদি খুশি হয়, পেয়ে হাতে দিয়ে খুশি হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি হবই। 3 পিস ও শাড়ি বিক্রি হচ্ছে 450 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। লুঙ্গি 250 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। মিলছে নানা দামের পাঞ্জাবিও। আমাদের শাড়ি, লুঙ্গি, গামছা সবই আছে। 3 পিস আছে। লুঙ্গি আপনার 300 থেকে লয়া 400, 500, 600 আছে। জাকাতের 3 পিসও আছে 400 থেকে লয়া। শাড়ি আপনার 500 থেকে লয়া 550, 1000, 1200, 1500, যে যেরকম নেয়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার পাইকার আসে আমাদের দেখে এখান থেকে নেয়। আর বড় বড় জাকাত যারা আসে তারাও এখান থেকে জাকাত শাড়ি নেয়। তবে এখনো বাজার জমে ওঠেনি বলছেন বিক্রেতারা। জাকাতের আইটেম, অনেকগুলো আইটেম আমার কাছে আছে, তবে এই পরিমাণের মধ্যে কাস্টমার এখন মধ্যে মার্কেটে ঢোকে নাই। তো সামনে বেতন বোনাস পাইলে আমরা আশা করি অবশ্যই বেচা কিনা হবে। জাকাতের বিক্রি শবে বরাতের নামাজের পরে থেকে শুরু হয়ে যায়। যারা ওই যে মানে অনেকে আসতে ফ্রি পায়, পরে রমজান মাসে এসে গেলে আর সময় পায় না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, তখন মনে হয় তারা আগেই কিনে ফেলে। এবার জাকাতের বেচে কিনা একটু কম, কারণ মানুষের কাছে একটু টাকা ওরকম হিসাব করে চলতেছে, তো এই কারণে টাকা একটু কম বিদায়। এবার নির্বাচন গেছে, ওই কারণে একটু ঘাটতি পড়ছে, তো মোটামুটি সব মিলায় আর কি চলতেছে। একটু সাশ্রয়ী দামে জাকাতের কাপড় পাওয়া যায়, তাই অনেকেরই পছন্দ রাজধানীর এই পাইকারি বাজার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ঈদ যাত্রায় সড়ক ও নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার আশ্বাস দিলেন নৌ পরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়কে ফৌজদারি অপরাধ হিসেবে ধরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। টাইটার জাহাজে আমরা জেনেছি যে ভোগ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য স্টোর করে এরকম রাখা হয়। যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। এবং ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালায় তেল আবিব। দুদেশই এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলাকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। একই সঙ্গে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়। এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এ নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্কাস আহমেদ। আক্কাস আহমেদ, স্বাগত আপনাকে ডিবিসি নিউজে। আবারও আমরা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি তেহরান, ইরানের সাথে ইসরায়েলের। এই অবস্থা আসলে এখন কোথায় গিয়ে ঠেকতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ ডিবিসি নিউজের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে দেখুন, মধ্যপ্রাচ্য হচ্ছে যে খুবই ভূরাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সেখানে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য সেটা বজায় আছে। বিশেষ করে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় আছে, এবং সেই আধিপত্যটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বজায় রাখতে চায়। বিশেষ করে মিডল ইস্টের যে গালফ স্টেটগুলো, সৌদি আরব, বাহরাইন, জর্দান, কুয়েত, তারপর আরব আমিরাত, ওমান, এই সমস্ত রাষ্ট্রগুলোর যে খনিজ সম্পদ তেল, সেই তেল সম্পদকে কুক্ষিগত করতে গিয়ে এবং তার যে আঞ্চলিক স্বার্থকে সুরক্ষা দিতে গিয়ে এবং তার যে অবস্থা, এবং বিশেষ করে ইসরায়েলের যে প্রক্সি স্টেট, আমেরিকার একটি প্রক্সি স্টেট ইসরায়েল, সেই ইসরায়েলের স্বার্থকে রক্ষা করতে গিয়ে কিন্তু ইরানকে তাদেরকে দমন করা দরকার। এবং কারণ ইরান হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে স্বার্থ, সেই স্বার্থের ক্ষেত্রে ইরান হচ্ছে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি বিরাট হুমকি। সেই হুমকিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এবং সেই ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেটা সুনিশ্চিত করবার জন্যই কিন্তু
আমেরিকা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করতেছে, ইসরায়েল ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু ইরানকে তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে এবং হুমকি দিচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত ইরানকে নিবৃত্ত করা যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যুদ্ধ এবং এই যে ষড়যন্ত্র কিংবা যে আজকে যে যুদ্ধটা শুরু হলো বা যে হামলাটা শুরু হলো সেটা চলতে থাকবে। তবে এখানে একটি কথা আমি বলবো, সেটা হচ্ছে দেখেন 2003 সালে যখন ইরাকের যখন পতন হয় তখন কিন্তু বলা হয়েছিল যে ইরাকে পরমাণু অস্ত্র আছে এবং সেখানে মানব বিধ্বংসী অস্ত্র আছে, সেই জন্য ইরাকে হামলা করতে হবে, ইরাকের সরকার উৎখাত করতে হবে। ঠিক একই রকম একই অজুহাত দেখিয়ে বর্তমানে ইরানে হামলার চেষ্টা হচ্ছে। তবে এখানে একটি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে কি যদি সেই সময় ইরাকে যদি সত্যিকার অর্থে পরমাণু অস্ত্র থাকতো তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে অ্যালায়েন্স তারা কিন্তু সেখানে হামলা করতো না, বা হামলা করতে গিয়ে তারা পিছু হটতো, তারা হামলা করে সফলতা অর্জন করতে পারতো না। কিন্তু ইরানের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ইরানের যদি আজকে পরমাণু অস্ত্র থাকতো তাহলে কিন্তু ইসরায়েল বলেন কিংবা আমেরিকা বলেন কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মিত্ররা কিন্তু ইরানে হামলা করার মতো এরকম সাহস দেখাতো না। সেইটা যদি বলি তাহলে এখন বিষয়টা হচ্ছে কি এই হামলার যে বিষয়টা আপনি বলছেন সেটা হচ্ছে যে ইরানের যদি সত্যিকার অর্থে যদি পরমাণু অস্ত্র থেকে থাকে তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কিন্তু সেখানে দীর্ঘমেয়াদী কোনো হামলা করবে না। আর যদি ইরানে যদি পরমাণু অস্ত্র না থেকে থাকে এবং পরমাণু অস্ত্র তাদের যে পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি যদি তারা একেবারে চূড়ান্ত পর্যায়ে যদি চলে আসে তখন কিন্তু সেখানে হামলা হবে না। যদি না থাকে, যদি সেটা প্রস্তুতির পর্যায়ে থাকে তখন কিন্তু সেখানে ইরানে দীর্ঘমেয়াদী হামলা হতে পারে, এবং সেটা নির্ভর করে যদি ইরানের পক্ষ থেকে যদি শক্ত জবাব দেওয়া হয় তখন কিন্তু সেখানে কিন্তু তাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পলিসি কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে এখানে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কি দেখেন ইরান হচ্ছে যে তাদের যে সার্বভৌম ক্ষমতা এবং একটি স্বাধীন রাষ্ট্র, যেটা মিডল ইস্টের কোনো রাষ্ট্রের মধ্যে কিন্তু এই ধরনের একটি স্বাধীন সার্বভৌম যে মনোভাব সেটা কিন্তু নাই। ইভেন সৌদি আরবের নাই, আরব আমিরাতের নাই, ওমানের নাই, কিংবা জর্দানের নাই, কিংবা যদি আপনি ফারস্য উপসাগরীয় যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে বাহরাইন, কুয়েত কিংবা কাতার, এই সমস্ত রাষ্ট্রে নেই, কিন্তু ইরানের আছে। এবং সেই ইরান কিন্তু একমাত্র স্বাধীন রাষ্ট্র যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদী নীতি এবং এই যে ইসরায়েলের যে আধিপত্যবাদী নীতি সেটাকে দমন করার জন্য, প্রতিহত করার জন্য কিন্তু ইরানই একমাত্র শক্তি। কিন্তু এখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি ইরান কিন্তু রাশিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র। কিভাবে প্রতিবেশী রাষ্ট্র? আপনি কাস্পিয়ান সাগরের দিকে যদি থাকান তখন কিন্তু ইরানের সাথে রাশিয়ার বর্ডার, রাশিয়া যদি সেখানে এরপরে নিশ্চয়ই আমরা আসলে যুদ্ধ নয় পুরো পৃথিবীতে শান্তি দেখতে চাই। আক্কাস আহমেদ, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নতুন ধরনের স্নাইপার রাইফেল উন্মোচন ও প্রদর্শন করল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় নিজে গুলি ছুড়েছেন উন ও তার কন্যা জু-এ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শীর্ষ পর্যায়ের দলীয় কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল তুলে দেন কিম। পরে একটি উন্মুক্ত শুটিং রেঞ্জে তারা অনুশীলনে অংশ নেন। প্রকাশিত ছবিতে কর্মকর্তাদের লক্ষ্যবস্তু পরিদর্শন এবং কিমের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রে মতে জু-একে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিয়মিতভাবে সামনে আনা হচ্ছে, যা ভবিষ্যতে নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে জল্পনা বাড়িয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।